আসসালামু আলাইকুম। ডেন্টক বিডির সকল দর্শককে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো আমরা একটা কমন বিষয় নিয়ে, সেটা হচ্ছে ইমপ্যাক্টেড টুথ। অর্থাৎ আমরা অনেক সময় পেশেন্ট হিসেবে যখন আমরা দাঁতের ডাক্তারের কাছে যাই, আমরা অনেক সময় দেখি প্রেসক্রিপশনে লেখা থাকে ইমপ্যাকশান, বা অনেকেই আমাদেরকে বলে থাকেন যে ইমপ্যাক্টেড টুথ, এটা ফেলে দিতে হবে। সো আসেন আমরা আগে বুঝি ইমপ্যাক্টেড টুথ জিনিসটা কি, ইমপ্যাকশান বা ইমপ্যাক্টেড টুথ এই জিনিসটা কি। ইমপ্যাকশানটা হচ্ছে আমাদের যে নর্মালি দাঁত যেভাবে আসে, যেই পজিশনে আসে, যেই অ্যাঙ্গেলে আসে, এইটা অনেক সময় উপরের সারফেসে যে মাড়ি ভেদ করে দাঁতটা আসে, ওই দাঁত কিংবা অন্যান্য যে স্ট্রাকচারগুলো থাকে, ওই স্ট্রাকচারগুলোতে অনেক সময় স্টাক হয়ে যায়, অর্থাৎ বাধাগ্রস্ত হয়ে যেই অ্যাঙ্গেলে আসার কথা ওই অ্যাঙ্গেলে না এসে একটা রিভার্স অ্যাঙ্গেল বা হচ্ছে যে একটা অড অ্যাঙ্গেলে বা একটা নিয়মিত আনইউজুয়াল একটা অ্যাঙ্গেলে এটা পজিশনড হয়, অর্থাৎ ওই পজিশনে আসে এবং এটা অনেকটা হচ্ছে যে আংশিকভাবে ওঠে, আবার অনেক সময় দেখা যায় যে একটু নর্মাল যে পজিশনে আসার কথা ওই পজিশনে না এসে একটু আঁকাবাঁকা হয়ে উঠতেছে। এটাকেই কাইন্ড অফ আমরা বলতে পারি ইমপ্যাকশন। মোটামুটি ইমপ্যাক্টেড টুথ মুখের ভিতরে অনেকগুলোই হইতে পারে, তবে সবচেয়ে কমনলি হয় হচ্ছে ম্যান্ডিবুলার থার্ড মোলার, অর্থাৎ হচ্ছে সর্বশেষ যে দাঁতটা থাকে মুখের মাঝে, আমরা যেটাকে একদম খুব সহজ ভাষায় যেটাকে বলি আকল দাঁত, এটাই সবচেয়ে বেশি দেখা যায় যে ম্যাল পজিশন থাকে, অর্থাৎ ইমপ্যাক্টেড থাকে, মানে হচ্ছে ঠিকঠাক মতো এটা উঠে না কিংবা ওঠার স্পেস পায় না, যে কারণে এটাকে আমরা ইমপ্যাক্টেড, সবচেয়ে বেশি ইমপ্যাকশন এর মাঝে দেখা যায়। তো আসেন এখন আর কোন কোন দাঁতে আমরা ইমপ্যাকশন পেতে পারি। যেটা বললাম প্রথমেই, ম্যান্ডিবুলার থার্ড মোলার, অর্থাৎ নিচের চোয়ালের সর্বশেষ যে আকল দাঁত আছে, এটাকে আমরা উইজডম টিথও বলি, এইটাতেই সবচেয়ে বেশি আমরা ইমপ্যাকশন দেখতে পাই। দেন হচ্ছে ম্যাক্সিলারি থার্ড মোলার, অর্থাৎ উপরের চোয়ালের যে আকল দাঁতটা আছে ওইটাতেও দেখা যায়। তারপরে এই দুইটা বাদ দিয়ে সবচেয়ে বেশি কমন দেখা যায় হচ্ছে যে ম্যাক্সিলারি ক্যানাইন, মানে হচ্ছে উপরের চোয়ালে 3 নাম্বার দাঁত, যদি আমরা প্রথম থেকে এইভাবে কাউন্ট করি 1 2 3, এই ক্যানাইন দাঁতটাতে অনেক সময় দেখা যায় যে ইমপ্যাকশন থাকে। এছাড়া ম্যান্ডিবুলার প্রিমোলার, ম্যাক্সিলারি প্রিমোলার, ম্যান্ডিবুলার ক্যানাইন, এগুলো দাঁতেও অনেক সময় ইমপ্যাকশন থাকতে পারে। সো এখন আসেন আমরা কথা বলি যে ইমপ্যাকশনের কজ কী বা ইমপ্যাকশন কী কারণে হচ্ছে। তো প্রথমত আমি আগেই বলেছি যে ইমপ্যাকশন জিনিসটা কী কারণে হয়, এটা আমাদের যে ডেফিনেশন, যেটা আমি ইমপ্যাকশনটা বলতে গিয়ে আমি বলেছি যে অনেক সময় বাধাগ্রস্ত হয়। সো এইটার ভিতরে আসলে কারণগুলা অনেকটাই রয়ে গিয়েছে। তো আমরা যদি দেখি যে কী কী কারণে ইমপ্যাকশনটা হচ্ছে, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লোকাল কজ আর একটা হচ্ছে সিস্টেমিক কজ। এছাড়াও আরও কিছু কজ আছে। লোকাল কজের মধ্যে প্রথমে আসে সেটা হচ্ছে যে ইরেগুলারিটি ইন দ্য পজিশন অ্যান্ড প্রেশার অফ দ্য অ্যাডজাসেন্ট টুথ, মানে হচ্ছে যে পাশের যে দাঁতটা, যেই দাঁতটা ইমপ্যাক্টেড দাঁত, যে দাঁতটা উঠতে পারতেছে না, এইটার যে পাশের যে দাঁতটা থাকে এই দাঁতটা যদি অনেক বড় হয় কিংবা কোনো কারণে ওর যদি যে পজিশনে থাকার কথা ওই পজিশনে না থাকে, তখন যে নিচের দাঁতটা আছে এটা উঠতে বাধাগ্রস্ত হয়। তো ওই বাধাগ্রস্ত হওয়ার কারণেই এটা ইমপ্যাক্টেড হয়ে যায়, মানে এটা ওর যে নর্মাল পজিশনে আসার কথা ওই নর্মাল পজিশনে আসতে পারে না। দেন হচ্ছে যে ডেন্সিটি অফ দ্য ওভারলাইং অ্যান্ড সারাউন্ডিং বোনস, মানে দাঁতের যেই ইমপ্যাক্টেড যে দাঁতটা থাকে এর উপরের যে সারাউন্ডিং যে বোনস থাকে, আশেপাশের যে হাড় থাকে কিংবা উপরের যে টিস্যুগুলো থাকে, মাড়িটা যদি খুব বেশি পুরু হয় তখনও সে ঠিক পজিশনে আসতে পারে না, তখন ইমপ্যাক্টেড হয়ে দাঁতটা থেকে যায়। দেন আসেন হচ্ছে যে যদি দেখা যায় যে আমাদের যে মুখের যে চোয়াল এবং দাঁতের সংখ্যা এবং দাঁতের যে সাইজ, এটার মধ্যে যদি কোনো ডিফারেন্স থাকে, মানে দেখা গেল চোয়ালটা ছোট কিন্তু দাঁতগুলো অনেক বড় বড় হয়েছে, যে কারণে পিছনের এবং সর্বশেষ যে দাঁতটা উঠে ওই দাঁতটা প্রপার স্পেস না পেয়ে তখন ইমপ্যাক্টেড হয়ে ওঠে, মানে প্রপার পজিশনে আসতে পারে না, এটা একটা কজ। দেন হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে সিস্ট হয়, অনেকের ক্ষেত্রে সিস্ট থাকে, টিউমার থাকে। সো এইগুলা থাকার কারণে সঠিক সময়ে দাঁতগুলো উঠতে পারে না এবং সঠিক টাইমে যখন টাইমটা মেনটেন করতে না পারে তখন এই দাঁতগুলো ইমপ্যাক্টেড হিসেবে ওঠে, অর্থাৎ আঁকাবাঁকা এইভাবে ওঠে। তারপরে এছাড়াও দেখা যায় যে অনেক সময় দুধ দাঁত বা ডেসিডুয়াস টুথ, বাচ্চাদের যে দুধ দাঁত, এটা নির্দিষ্ট সময় পড়ে যায় এবং এর জায়গার মধ্যে
তখন আপনার স্থায়ী দাঁতটা আসে। কিন্তু অনেক সময় দেখা যায় যে নির্দিষ্ট টাইম পার হয়ে যাওয়ার পরেও দাঁতগুলো পড়ে না, এবং তখন এখানে ইম্প্যাক্টেড দাঁত আসে, এবং এটা ইম্প্যাকশনের একটা কজ। দেন হচ্ছে ইকটোপিক পজিশন অফ দ্য টুথবার্থ, অর্থাৎ যেই অংশ থেকে দাঁত জন্ম নেয়, দাঁতের যেই টুথবার্থটা থেকে যে দাঁতের যে সৃষ্টি, সেই টুথবারটাই ইকটোপিক পজিশন, মানে নর্মাল পজিশনে থাকে না, অর্থাৎ এটা রিভার্স হয়ে যায়, অন্য কোনো একটা যেই পজিশনে আসার কথা এই পজিশনে না এসে অন্য একটা পজিশন ও দখল করে নেয়, এবং ওই জায়গা থেকেই তখন দাঁতটা সৃষ্টি হয়। অর্থাৎ ইকটোপিক পজিশন অফ দ্য টুথবার্থ মানে হচ্ছে যেই জায়গা থেকে সৃষ্টি হওয়ার কথা, সঠিকভাবে আসার কথা, ওই টোটাল পজিশনটাই রিভার্স হয়ে গেছে। ওই জন্যে দেখা যায় যে এটা একটু আঁকাবাঁকা হয়ে উঠতেছে। এইগুলো মোটামুটি লোকাল কজ। আর আরেকটা কজ হচ্ছে যে সিস্টেমিক কজ। সিস্টেমিক কজের মধ্যে প্রথমে আসে যে সিস্টেমিক কজ মানে হচ্ছে এটা অনেকটাই দেখা যায় যে বংশগতভাবে হয়। এছাড়া যদি অন্যান্য আরও কিছু রোগ থাকে, যেমন হচ্ছে রিকেটস, কারো যদি অ্যানিমিয়া থাকে, কারো যদি টিউবারকুলোসিস থাকে, ম্যালনিউট্রিশন থাকে, কারো যদি হরমোনগত বা অ্যান্ড্রোকাইন ডিসফাংশন থাকে, হ্যাঁ, হরমোন সিক্রেশনের যদি অনেক সময় প্রবলেম থাকে, ওইসব ক্ষেত্রেও আপনার দেখা যায় যে ইনফেকশন হওয়ার সুযোগ থাকে। এছাড়া অনেকের দেখা যায় যে আরও কিছু রেয়ার কেস থাকে, যেমন হচ্ছে যে ফেস এবং ওরাল ক্যাভিটিতে অন্যান্য কিছু অ্যাবনর্মালিটিস দেখা দেয়, যেমন হচ্ছে ক্লেফট প্যালেট, অর্থাৎ যদি দেখা যায় যে আমরা প্রায় সময় দেখি যে ঠোঁট কাটা কিংবা প্যালেট মানে তালু ফাটা, এরকম কিছু কেস থাকে। এসব ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ইমপ্যাক্টেড টুথ আসে। সো এগুলো হচ্ছে মোটামুটি কিছু কারণ কেন ইনফেকশন হয়। এছাড়া এখন আমরা যদি ইমপ্যাক্টেড দাঁত মুখগহ্বরে থেকেই থাকে, তো এটা থাকলে কি কি ক্ষতি হইতে পারে এই বিষয়ে আমরা একটু জেনে নিই। প্রথমত যেটা হইতে পারে এটা হচ্ছে ইনফেকশন মিনস হচ্ছে যে আপনার পেরিকোরোনাইটিস হতে পারে, বা হচ্ছে অস্টিওমাইলাইটিস হতে পারে, পেরিওস্টাইটিস হতে পারে, এগুলো বিভিন্ন ধরনের ইনফেকশন হইতে পারে। দেন হচ্ছে ব্যথা, তীব্র ব্যথা অনুভব হইতে পারে। দেখা গেল যে ইমপ্যাক্টেড দাঁতের মাঝখানে অনেক সময় পকেট হয়ে যায়, পকেট হলে ওই জায়গাটা ঠিকমতো ক্লিন করা যায় না, এবং খাদ্যকণা ওই পকেটের মাঝখানে জমে থাকে, এবং একটা সময় ওই জায়গা থেকে ক্যারিজ হয় বা ইনফেকশন সৃষ্টি হয়, এবং ইনফেকশনের কারণে অনেক সময় প্রচণ্ড ব্যথা অনুভূতি হয়। দেন হচ্ছে যে অনেক সময় চোয়ালটাই ভেঙে যায়, যেই চোয়ালে এই ইমপ্যাক্টেড দাঁত থাকে ওইখানে অনেক সময় দাঁতটা উঠতে গিয়ে চোয়ালটাই ভেঙে যায়। তাছাড়া দেখা যায় অনেক সময় ইমপ্যাক্টেড দাঁতে যখন মুখগহ্বরে থাকে তখন কামড় দেওয়ার সময় অনেক সময় দেখা যায় চিক বাইট হচ্ছে, অর্থাৎ গালে কামড় পড়তেছে, আনইউজুয়াল, যেটা হচ্ছে যে সবসময় ওই যে দাঁতটা ইমপ্যাকশনের যে এরিয়াটা আছে, যে দাঁতটা আছে, ইমপ্যাক্টের যে দাঁতটা আছে ওই পাশেই ওইখানকার যে গাল থাকে ওইখানে মানে আনইউজুয়াল কিছু বারবার চিক বাইট হচ্ছে, কামড় পড়তেছে। এটা একটা কজ, এটা ইনফেকশন যদি ইমপ্যাক্টেড দাঁতের কারণে হয়ে থাকে। তাছাড়া অনেক সময় দেখা যায় যে আপনার ম্যাল অ্যালাইনমেন্ট অফ দ্য আদার টুথ, এটার কারণে অনেক সময় দেখা যায় অন্যান্য দাঁতগুলা ম্যাল অ্যালাইনমেন্টে থাকে, অর্থাৎ সঠিক সঠিক ম্যাল অ্যালাইনমেন্ট মানে হচ্ছে যে সঠিকভাবে অ্যালাইন থাকে না, মানে একই রোতে থাকে না, একই শেপে থাকে না, আঁকাবাঁকা হয়। তো এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এই প্রবলেমগুলো হয়। এছাড়া ইমপ্যাক্টেড দাঁতে যদি থেকেই যায়, তো কী ক্ষেত্রে আমরা ইমপ্যাক্টেড দাঁতগুলা রিমুভ করতে পারি, বা ইন্ডিকেশন কী কারণে আমরা ইমপ্যাক্টেড দাঁতগুলো ফেলে দেব। ইন্ডিকেশনটার মধ্যে আসলে বলা যায় যে যেই থাকলে যে প্রবলেমগুলো হয়, ইমপ্যাক্টেড দাঁত থাকলে যে প্রবলেমগুলো হয়, এই প্রবলেমগুলোকে ওভারকাম করতে গেলেই আমাদের এই ইমপ্যাক্টেড দাঁতগুলো ফেলতে হয়। যেমন হচ্ছে যে একটা জায়গায় পেরিকোরোনাইটিস হইলো, আমরা পেরিকোরোনাইটিস হলে কী করি, আমরা নর্মালি অপারকুলেক্টমি করি বা থ্রোলি ওই জায়গাটা পরিষ্কার করে দিই, এরপরে রোগীকে ইনস্ট্রাকশন দিই। কিন্তু দেখা যাচ্ছে যে পেশেন্ট অপারকুলেক্টমি করেছে, পরিষ্কারও রাখতেছে, কিন্তু তারপরও ওই জায়গায় মাংসটা বেরিয়ে যাচ্ছে, বারবার বেরিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ওইখানকার যে ইমপ্যাক্টেড দাঁতটা আছে ওইটা ফেলে দিতে হয়। দেন আসেন হচ্ছে যে অনেক সময় যেটা বললাম যে ডিপ পেরিডন্টাল পকেট হয়, অর্থাৎ ওইখানে একটা পকেট হয়ে যায় এবং ওইখানে খাবার জমে। সো ওই খাবার জমার কারণে দেখা যায় যে অনেক সময় ক্যারিজ হয় বা অন্যান্য ইনফেকশনগুলো হয়। সো ওই ক্ষেত্রে আমাদের ইমপ্যাক্টেড দাঁতটা ফেলে দিতে হয়। তারপরে আসতেছে হচ্ছে যে অনেক সময় বারবার ওই যে চিক বাইট হচ্ছে, মানে কামড় পড়তেছে, এই কামড় পড়ার কারণে গালে কামড় পড়তেছে, গালগুলো অনেক সময় দেখা যায় যে ছিলে যায় বা আলসার হয়, মাইক্রো আলসারেশন হয়, এবং এগুলা পারসিস্টেন্ট যদি এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি ঘটতেই থাকে
দেন দেখা যায় যে এখানে প্রি ম্যালিগন্যান্ট লেশনগুলো অ্যারাইজ করে এবং যেটা হচ্ছে যে পরবর্তীতে ক্যান্সারে টার্ন করে। সো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য অনেক সময় আমাদের ইম্প্যাক্টেড দাঁতগুলো ফেলে দিতে হয়। এছাড়া অনেক সময় পেশেন্ট এসে আমাদেরকে কমপ্লেন করে যে দাঁতে প্রচণ্ড ব্যথা হচ্ছে, কিন্তু এই পেইনটা কোত্থেকে যে তৈরি হচ্ছে এটা উনি বলতে পারে না, কিংবা আমরাও তখন বুঝতে পারি যে এই পেইনটা খুব সম্ভবত এই ইনফেকশন থেকে আসতেছে। সো ওই সব ক্ষেত্রেও আমাদেরকে দাঁতগুলো ফেলে দিতে হয়। এছাড়া বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে, যেমন হচ্ছে অর্থোডন্টিক ট্রিটমেন্ট বা অর্থোগনেটিক ট্রিটমেন্ট বা প্রিপারেশন অফ অর্থোগনেটিক ট্রিটমেন্ট, সার্জারি, এগুলোর ক্ষেত্রেও আমাদেরকে ইম্প্যাক্টেড দাঁতগুলো ফেলে দিতে হয়। সো মোট কথা হচ্ছে যে আপনার ইম্প্যাকশন যখন হবে, ইম্প্যাক্টেড দাঁত যখন মুখে থাকবে, অবশ্যই এগুলার দেরি না করে অবশ্যই ট্রিটমেন্টে যাওয়া উচিত, ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত এবং পরামর্শ অনুযায়ী যদি ফেলতে হয় দাঁত তো ফেলে দিতে হবে। আদারওয়াইজ যদি অন্য কোনো ট্রিটমেন্ট অ্যাভেলেবল থাকে বা দাঁত ডেন্টাল সার্জন যদি অ্যাডভাইস করে, ওই অ্যাডভাইস মেনে আমাদেরকে চলতে হবে। আজকে এই পর্যন্তই। ইম্প্যাকশন সম্পর্কে আমাদের মোটামুটি যতটুকু আমাদের মৌলিক যে ধারণা, এটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা উপকৃত হবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকেন। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আরও অনেক কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।